ভালোবাসি শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে পিয়রের বাম গালে শক্তপোক্ত করে এক চড় বসালো ধূসর। মেয়েটার গালসহ মাথা ঝিমঝিম করে উঠল। ধূসরের রক্তাক্ত চোখ একেই চেয়ে ক্রোধে ফুঁসছে চোখা নাক। এই ১৭ বছরের জীবনে কোনোদিন মার না খাওয়া পিউ আজ যেন ব্যাকরুদ্ধ, স্তব্ধ। মুখায়েবে অবিশ্বাসে নিয়ে মেয়েটা হাঁ করে রইল। মস্তিষ্কের কান্নায় কান্নায় প্রশ্ন, ধূসর ভাই আমার মারলেন কেন? রুদ্রমূর্তি ধারণকারী ধূসরকে দেখে পিয়রের আত্মরত্তা শুকিয়ে যাওয়া জোগাড়। সে মানুষটার সাবেকে কোনোই চেপে ধরল ওর। সবটুকু তেজ কণ্ঠে ঢেলে বলল, খুব সাহস বেড়েছে তোর, তাই না? এটা নির্লজ্জ হয়েছিস। আমার সামনে দাঁড়িয়ে এসব বলতেও জিভে আটকাল না। ধমকে পিয়রের ছোট দেহ ক্ষিপ্ত, থরথর করে হাত পা কাঁপে। অথচ তাও ভীষণ সাহস জুগিয়ে বলল, আমি কি করব? আপনিই তো সত্যটা শুনতে চাইলেন। ধূসরের হাতে বাঁধন দূর হলো, আরো বড় শক্ত করে ধরেছে। পিউ ব্যথায় মুচকে উঠলেও ছাড়ল না, তোয়াক্কাই দেখালো না, উল্টে রাগ দেখা আগুন হয়ে বলল, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো পিউ। তুই আমায় চিনিস না, ভবিষ্যতে তোর মুখ থেকে এসব যেন না শুনি। পিউ দমে গেল না। দমে যাবে বলে কি এতটা ঝুঁকি নিয়েছে? হেরে যাওয়ার পাত্রী সে নয়। ভয় পেলেও বলবো। কেন বলবো না আমি? আমি কি কাউকে ভালোবাসতে পারি না? কাউকে ভালো লাগতে পারে না আমার? আপনি বা কেন এমন করছেন? আপনি বুঝি কাউকে ভালোবাসেন না? ধূসরের অবিভক্ত ধমকায় শীতল হয়ে মোটা ভ্রূ। স্পর্শ বোঝা গেল যে তার বদলে যাওয়া চিবুক। কিছুক্ষণ অমূর্ত চেয়ে রইল সে। পরপরই দাঁত খিঁচে বলল, এক থাপ্পড়ে তোর সব দাঁত ফেলে দেব বেয়াদব। তোর বয়স কত? ভালোবাসার কি বুঝিস তুই? পড়াশোনার নাম করে কলেজে গিয়ে এসব করছিস? ওকে ফাইন, তোকে তো আমি পরে দেখছি। আগে দেখে আসি তোকে প্রেমপত্র দেয়া সেই দুঃসাহসী আশিককে। পিয়রের চোয়াল বুজে গিয়ে পড়ল। ধূসর হাতখানা ছাড়ল না। যে ভূত রাষ্ট্রক্ষুব্ধ চাউনি কেঁপে গা কাটিয়ে ছাড়ল তারপর। প্রস্থান দেখে আতঙ্কে ঘাম ছুটে গেল পিয়রের। ধূসর ভাই ভয়ানক মারকুটে লোক। ওনার বিশ্বাস নেই, রাগের মাথায় কি না কি করবে। সে তড়িঘড়ি করে ফোন তুলল। কন্ট্যাক্ট লিস্ট খুঁজে গিয়েও হাতের প্রতিটি আঙ্গুল কাঁপছে। চটপট ডায়াল করলো রবিনের নাম্বারে। ছেলেটা ধরল না। কোথায় মরে গেছে কে জানে। এই মুহূর্তে ফোন না ধরলে ধূসর ভাই সত্যিই ওকে কবর দিয়ে দেবেন। টানা কয়েকবার রিং হওয়ার পর রিসিভ হলো ফোন। রবিনের কণ্ঠে অবিশ্বাস, প্রিয় তুমি আমায় ফোন করছো? পিওরের যতটা না ভয় লাগছিল ততোধিক মেজাজ খারাপ হলো। এই তুমি ডাক শুনে। রাগ চেপে বলল, কোথায় আছিস তুই? কেন দেখা করবে না আমাকে? পিউ কষে ধমক দিল, চুপ কর। এই মুহূর্তে যেখানে আছিস পালা। কোথায় গিয়ে লুকিয়ে পড়। একটা কাজ কর, সেলুনে গিয়ে বসে থাক, ওইটা সেফ জায়গা। রবিন বোঝেনি, জিজ্ঞেস করলো, কেন? লুকাতে যাব কেন? পিউ হতাশ করে বলল, না লুকোলে তোর কপালে ভীষণ দুঃখ আছে রবিন। ধূসর ভাই তেড়ে যাচ্ছেন তোর কাছে। রবিন বসেছিল তড়া করে দাঁড়িয়ে বলল, কাকে? আমি কিছু করিনি। সেদিন পর থেকে তোমাকে তেমন বিরক্তও করিনি পিউ। তুমি কি ওনার কাছে আমার নামে নালিশ করেছ? নালিশ করিনি, তবে ওনার হাতে তোর লেখা চিঠি আছে। এবার তুই ঠিক কর, পালাবি না ওখানে বসে থাকবি? আমার সাবধান করলাম, জান বাঁচানোর ফরজ। এই কথা মাথায় রেখে কোনো গর্তে গিয়ে লুকিয়ে থাক। রাখছি। রবিন ঢোক গিলল। আতঙ্কিত হয়ে চারপাশে দেখল একবার। কপালের দরদর করা ঘামটা মুছতেই চট করে সুটল কোথাও। পিউ লাইন কাটল ফোনের। মুখ ফুলিয়ে শ্বাস ফেলল জোরে। গালের হাড়গোড় টনটন করছে। কি মারটাই না মেরেছে পাষাণ লোক। কোমল দুটো আঙ্গুল কপালও বোলায় সে। ঠিক সেখানটায় স্পর্শ ধরেছে। ধূসরের চিনে চিনে ব্যথা ছাপিয়ে
আচমকা হেসে ফেললে কিশোরী। সত্যি বলতে ধূসর ভাইয়ের এই থাপ্পড় খেয়েও ওর খারাপ লাগেনি, আর না কষ্ট পেয়েছে। সে যে তৈরিই ছিল, আনন্দবাজ করছিল। মানুষটার সামনে অন্য কাউকে ভালোবাসি বলতে দেরি হলেও গর্দান ছেদ হতে দেরি নেই। কিন্তু এছাড়া যে উপায় ছিল না। ধূসর ভাইয়ের মুখ থেকে একটা সত্য কথা শোনার আশায় আজ ৩টে বছর ওর এভাবেই কাটছে। কি আইন না করেছে পিউ, কত চেষ্টা প্রস্থান অবলম্ব করেছে, কিন্তু না আঙ্গত ফলাফল পায়নি। পিউ আজও ভ্রমণে। ধূসর ভাই আমায় ভালোবাসেন কি বাসেন না, উত্তরগুলো এরই মতো বৃত্তান্ত। একবার বলে হ্যাঁ, পরের বার বলে না। তবে মানুষটা ভালো না বাসলেও পিওরের অনুভূতির কমতি নেই। ওরা বিশালকার, সমুদ্রের মতো গভীর, পাহাড়ের মতো উঁচু। ধূসর এমন এক পুরুষ যে সামনে এলেই সম্পদশীল হৃদয় কাঁপে। কেমন অস্থির লাগে সবকিছু। পরিচ্ছ আখির নামে প্রেমের বাড়ি ধরা, মনে হয় সেই নেই, হাওয়ার ভাসছে। মাঝে মধ্যে তো লজ্জার বিসর্জন দিয়ে কাবলা বানে চেয়ে থাকে পিউ। এই সর্বনাশের গুরু আজ নয়, হয়েছিল সেদিন, যেদিন প্রথম দেখেছিল শিকদার ধূসর মাহতাব নামক ওই পশুগুলো মানুষটিকে। সম্পর্কে ধূসর পিওরের চাচাতো ভাই। এ বাড়িতে মেজ কর্তা আফতাব শিকদারের একমাত্র সন্তান সে, অথচ ভাই বোনের মধ্যে ধূসর সবার বড়। ৯১টি পরিবার ওদের, ৪ কর্তার আন্ডা বাচ্চা ধরলে সে এক মস্ত বড় তালিকা। ভাইয়ের মধ্যে সবার বড় হলেন আমদাস শিকদার, স্বভাবের ধূসরের আরেকজন মানুষ। বিষয়টা একটু ওয়ালেট পাল্টা হিসেবে মতো বড় ভাইয়ের ছেলের মেয়েরা বড় হলেও এক্ষেত্রে পিছনের ভদ্রলোক। ওনার আগেই মেজ ভাই আফতাব বিয়ে করে ঘরে বউ তুলেছেন। এরকম আরেকটি গোলমেলের বিষয় হলো আজমল শিকদারের বেলাতেও। তার ছেলে সাফিফ, সেও পিওরের চেয়ে বড়। সম্পর্ক সব কিছু ঠিকঠাক হলেও এই বয়সটাই অতিমাত্রায় কমপ্লিকেটেড। পিওরের বয়স যখন ১৮ কোটায় ধূসরকে নিউ ইয়র্ক পাঠানো হয়। এর পেছনে রয়েছে এক মস্ত বড় অতীত। কারণ বিদেশ থেকে পড়াশোনা তাদের জাতিগোষ্ঠীর ধূসরের বেলায় প্রথমবার। এক প্রকার তার ব্রাউনলে স্বভাবের বাধ্য হয়ে বাপ চাচা ঠেলে ঠুলে বাড়ি ছাড়িয়েছিলেন। পাক্কা ৭ বছর ভিন দেশে কাটিয়ে দেশে ফিরছে ধূসর। যেদিন সে এলো, কি উৎসবটাই না লেগেছিল বাড়িতে। আত্মীয় স্বজনদের উপচে পড়া ভিড়ে পা রাখার জায়গা নেই। সকলের উৎকণ্ঠিত অপেক্ষায় ইতি টেনে চৌখাটে এক কদম রাখল ধূসর। বড় বড় মানুষের মধ্যে কোনোরকম খরগোশের মতো মাথা বের করে উকি দিল এক ১৫ বছরের কিশোরী। দেখতে চাইল মা। চাষিদের দিনরাত নাম জপা সেই মানুষটাকে ঠিক যেইমাত্র দেখেছে, তার সবটা চুরি হলো বিন্দ্রান্ডি। নাম লেখা এই প্রণয় নামক সমগ্র বিনাশের খাতায় থুবড়ে পড়ল ওই দীর্ঘদেহী শ্যামলা পুরুষের প্রেম। পিউ ঠোঁট ফাঁকা করে চেয়েছিল কতক্ষণ, পড়তে পড়তে মনোযোগ ঢেলে। খুঁটিতে খুঁটিতে দেখছিল ধূসরকে, চোখ জুড়ে যখন বিমোহের বৃষ্টি। এত সুৎসল, এত সুপুরুষ ওর চাচাতো ভাই। ভাবতে নাই শীতকাল মেয়েটা মনে মনে চরম প্রতিবাদ জানালো এই আমূল সত্যর। ধূসরের পাশে ভাই শব্দটা বেমানান, কুৎসিত। কেন ধূসর ওর ভাই হবে? সেই জন্য তো পিউ ওনাকে ধূসর ভাই ডাকে, ঠিক প্রতিবেশীর মতো। পিওরের বিশ্বাস সম্বোধনের দিক থেকে ধূসরকে যত দূরে ঠেলবে, মনের দিক থেকে তত কাছে আসবে মানুষটা। কিন্তু ধূসর একটা ফালতু লোক, একটা গর্দভ হাঁদারাম। গত ৩টা বছর ধরে পিউ চোখের সামনে ঘুরঘুর করছে, প্রতি মুহূর্তে দুহাত ভর্তি প্রেম ঢেলে দিচ্ছে, অথচ ওই মানুষটার চোখেই পড়ে না। উনি দুনিয়ার সব বোঝে না শুধু আমাকে। এজন্য ছেলেদের বেশি সুন্দর হতে নেই, তাহলেই অহংকার বেড়ে যায়। এ যেন ধূসরের আকাশচুম্বী ভাব। যে মিষ্টি দেখতে পিউকে ড্রেনের ময়লা পানি ভাবে, যা দেখলেই মানুষ নাক মুখ গোটাবে, যাকে ধমকানো যাবে, রাগানো
রাগানো যাবে, আজকের পর মারাও যাবে, কিন্তু ভালোবাসা যাবে না। কখনো ভালো করে একটু স্পর্শ চোখে তাকায়নি অবধি। সে সজল না সজল কি জামা কেমন করে চুল বাঁধলো আজ অবধি লক্ষ্য করেছি কি না সন্দেহ। পিউ দীর্ঘশ্বাস ফেলল। কাঁদো কাঁদো চেহারায় ঘরের বাইরে এলো। তারপর চিন্তায় এখনো অধমরা 10টা। রবিনটা পেলে ধূসর ভাই কি যে করবে। তার পরীক্ষা আর যাচাইয়ের যন্ত্রণায় ছেলেটা শুধু শুধু ফেঁসেছে। পিউ মনমরা হয়ে হাঁটছিল। আচমকা সামনে পড়লেন মিনা বেগম। বেখেয়ালে ওকে একবার দেখে আবার সতর্ক চোখে চাইলেন তিনি। কি রে, গালটা অমন লাল হয়ে আছে কেন? পিউ আমতা কামতা করলো। কই না তো মিনা। এগোতে নিতেই আস্ত এক পা পেছনে সরল পিউ। বলল, মশা কামড়াছে আম্মু, সত্যি বলছি, মশা কামড়ালে এমন দেখাবে কেন? পিউ গাল চেপে মাথা নোয়াল। কিরে বলবে এখন আমাকে? তোমাদের আদরের ধূসর আকাশ বাতাস কাঁপিয়ে চর মেরেছে। এই কথা কি বলা যায় কখনো? দোষ তো ওরই ছিল। ও কেন যে পাকামো করতে গিয়েছিল তখন। পিউ মনে মনে বিরক্ত হলো নিজের উপর। রবিন আর সেই একই ক্লাসে পড়ে। বেশ কয়েকদিন যাবৎ ওর পেছনে ছুটছুট করছিল ছেলেটা। পিউ বুঝলেও কিছু বলেনি, কারণ রবিন সীমায় ছিল, বাড়াবাড়ি করেনি, আর না প্রস্তাব দিয়েছে প্রেমের। কিন্তু আজকেই যেন সেই সীমা অতিক্রমে ভয়ানক ইচ্ছে জাগল ওর। কলেজের ছুটির পরপরই হঠাৎ ছুটে এসে হাতের মধ্যে একটা চিঠি গুজে দিল। পিউ কিছু বোঝার আগেই দৌড়ে পালালো আবার। পিউ চিঠি খুলে দেখেনি, ভীষণ রেগে রাস্তায় ফেলে দিয়েছে। কিন্তু সেই কথা চাপা রইল না। বাতাসের গতিতে এক আলোকিত শক্তি দ্বারা ধূসর ভাইয়ের কানে ঠিক পৌঁছে দিয়েছে কেউ। পিউ ফ্রেশ হয়ে ওয়াশরুমে থেকে বের হতেই দেখল ধূসর কামরায় দাঁড়িয়ে একেবারে শটান একটা দীর্ঘ দেহ। ও অবাক হলো, ধূসর এই রুমে সহজে পা ফেলে না। হ্যাঁ করার আগেই উল্টো পাশের কটমটে তেড়ে এলো। ছেলেটাকে পিউ সত্যটা বলতে গিয়েও ঠোঁট চিপে নেয়। মাথায় বসে দুষ্টমি ওর উপন্যাসে পড়েছিল, কিছু সিনেমাতেও দেখেছিল নায়ক জেলাসির তোরে ভালো কথা বলে দেয়। সেজন্য ইচ্ছে করে বলেছিল রবিনকে, আমি ভালোবাসি। কিন্তু এর শেষটার কি হলো? ধূসরের মুখ থেকে কিছুই তো বের হলো না। উল্টে প্রশান্ত থাপ্পড় খেয়ে মাথা চক্কর কাটলো ওর। গালে ব্যথাও লাগলো ওর। পিউ দীর্ঘ ব্যতীত এক নিঃশ্বাস টানল বুকে। মিনা তখনও তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন, কি ব্যাপার, কথা বলছিস না কেন? কি হয়েছে, কেউ মেরেছে? মেয়েটার সম্বিত ফিরল। কথা ঘোরাতে বলল, কে মারবে? কি যে বলো না, তুমি কি কাজে যাচ্ছিলে? যাও না, আমার অনেক তাড়া, দাঁড়ানোর সময় নেই। তারপর পালিয়ে গেল সে। মিনা কতবার ডাকলেন, শুনলেন না। করিডোরের এখানটায় এসে কতক্ষণ পায়চারি করলো। কেউ ধূসর এই মুহূর্তে কোথায় আছে জানতে পারল না। কিন্তু এখন ফোন করলেও উনি ধরবেন না। অবশ্য ওনার ফোনটুকু করার সাহসও ওর কাছে নাই। হঠাৎ মাথায় এলো সাদিফের কথা। ওর ফোন করতে না পারলে কি হবে? সাদিফ ভাই তো পারবেন। পিউ চমকে চেহারার হাঁটা ধরল অমনি। সাদিফের ঘরের সামনে থেমে উকি দিল ভেতরে। আস্তে আস্তে ডাকলো, ভাইয়া, ও ভাইয়া। না, সাড়া নেই। আজ রবিবার, সাদিফের অফিসের ছুটির দিন। ঘরে নেই যখন ছাদে হয়তো। পিউ ঘুরতে গেল সাহতা একটা প্রস্ত বুক ঠুকে গেল নাম। মেয়েটা ভরকায়, হকচকিয়ে পড়তে নেই ফ্লোরে। এস্ত ডান হাতটা টেনে ধরল সাদিফ। টালমাটাল পিউকে সোজা দাঁড় করিয়ে বলে, তুই কি সত্যিই এত পুষ্টিহীনতায় ভুগছিস? পিউ, সামান্য একটা ধাক্কা খেয়ে কেউ এভাবে পড়ে যায়? পিউ নাক ডলছে, এত লেগেছে এখানে? ওভাবে চোখ তুলে চাইল চশমার পরা গলাকার চেহারা ছেলেটাকে। সরু চোখে দেখল এক পল। আমি কি জানতাম আপনি আসবেন? উফ, ওটা শরীর না লোহা। সাদিফ কপাল ফুঁচকে বলল, আমি তো তোর
মতো তুলো খায় না যে ফু দিলে উড়ে যাব। যাকগে, উকি মারছিলি কেন? উকি মারবো কেন, খুঁজছিলাম আপনাকে, একটা হেল্প চাই আমার। কী হেল্প? ধূসর ভাইকে একটা ফোন করবেন, করলে শুনতাম উনি কোথায়, বাড়ি কখন আসবেন। তোর ফোন থেকে কর। পিউ মিনমিন করে বলল, ব্যালেন্স নেই। আর আমি কি আমার জন্য বলছি? আম্মু বলেছেন করতে। সাদিপ ঘরের ভিতরে ঢুকলো। পিউ উদ্বেগে পায়ে পেছনে আসে। ও দেয়াল ঘড়িয়ে সময় দেখে বলল, কিন্তু এখন তো ভাইয়াকে ফোন করা যাবে না, সামনে দলের নির্বাচন, ব্যস্ত থাকতে পারে। পিউ অনুরোধ করল, একটা কল দিয়ে দেখুন না প্লিজ। ফিরে চাইল সাদিফ। দৃষ্টি এসে সোজাসুজি বারতাল কিশোরীর ফর্সা মুখের ওপর। পিউ করুণ চোখে চেয়ে ও মুদ্র হেসে বলছিল, আচ্ছা দিচ্ছি। পিউ ঝলমলিয়ে উঠল, দাঁত কাপাটি বের করে বলল, আপনি খুব ভালো। সাদিফ কিছু বলল না। হাসিটা বাড়ল একটু। ফোন তুলে কল দিল ধূসরকে। কয়েকবার রিং হতে কেটে দিল সে। বললাম না ব্যস্ত। পিয়রের অবস্থা দুঃসহ। দুশ্চিন্তায় মাথাটা কিলবিল করে ওঠে। রবিনটাকে কি খুঁজে পেলেন উনি? ছেলেটা শুধু শুধু কেলানি খাবে। সে না হয় ধূসর ভাইয়ের ফেরার আগে আগে দরজার খিল দিয়ে বসে থাকবে, না হলে ভান করবে অসুস্থ। কিন্তু রবিন, ওর কি হবে? মেয়েটার কালো চেহারা কিছুক্ষণ নরম চোখে দেখল সাদিফ। জিজ্ঞেস করল, কি হয়েছে? তাকালো পিউ, মাথা নাড়ালো দুপাশে, ফোঁস করে শ্বাস ফেলে বলল,